হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ রাহুল। আগের একটা ভিডিওতে আমি ক্লাস 10-এর লেসন 1 পড়িয়েছিলাম। তাদের ফাদার্স হেল্পের যে স্টোরিটা আছে তার বাংলা মানে বলেছিলাম, আর সমস্ত এক্সারসাইজও সলভ করিয়েছিলাম। যদি তোমরা ওই ভিডিওটা না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। আজকের ভিডিওতে লেসন 2 পড়াবো। এতে ফেবল নামক একটা কবিতা আছে, যেটা আমেরিকান কবি র্যালফ ওয়াল্ডো ইমারসনের লেখা। তো তোমাদের মধ্যে যারা ক্লাস 10-এ পড়ো তারা লেসন 2টা বের করে এই ভিডিওটা দেখতে থাকবে। এতে এই কবিতার মানেও বলবো আর সমস্ত প্রশ্ন সলভ করাবো, আর লাস্টে যে রাইটিংগুলো আছে সেই রাইটিংগুলোও লেখাবো। তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। দেখো, ফেবলের বাংলা মানে হয় গল্প। এবার কবিতাটা পড়ছি। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল। পর্বত আর কাঠবিড়ালের মধ্যে ঝগড়া বেঁধেছিল। অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য লেটার লিটল প্রিক। আর প্রথম জন পরের জনকে ছিচকে চোর বলেছিল। বান রিপ্লাইড, এতে কাঠবিড়ালি উত্তর দিয়েছিল, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, বাট all sorts of things and weather must be taken in together to make up a year and a spare. তুমি নিঃসন্দেহে খুবই বড়, কিন্তু সব রকমের জিনিস আর আবহাওয়াকে একত্রিত করতে হবে একটা বছর আর একটা পৃথিবী গড়ে তুলতে। and I think it no disgrace to occupy my place. আর আমার মনে হয় এতে তুমি যে আমার জায়গাটা দখল করে নেবে তোমার লজ্জা না হওয়াই উচিত। If I am not so large as you, you are not so small as I, and not half so spry. যদি আমি তোমার মতন এত বড় না হই, তুমিও আমার মতন এত ছোট না, আর আমার মতন হাফও চটপটে না। I will not deny you make a very pretty squirrel track. Talents differ, all is well and wisely put. If I cannot carry forests on my back, neither can you crack a nut. আমি অস্বীকার করব না যে তুমি কাঠবিড়ালিদের জন্য সুন্দর সুন্দর পথ বানিয়ে দাও। গুণের পার্থক্য থাকে, সব কিছু ভালোভাবে আর বুদ্ধির সঙ্গে রাখা থাকে। যদি আমি পিঠে বন বহন করতে না পারি, তুমিও আমার মতন ছোট বাদাম ভাঙতে পারবে না। আশা করি তোমরা কবিতার বাংলা মানেটা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার কম্প্রিহেনশন এক্সারসাইজেসগুলো সলভ করাবো। এর কোশ্চেনটা দেখো, এতে সঠিক অল্টারনেট আনসারটা টিক করতে হবে। দেখো, দ্য কোয়ারেল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য, ঝগড়াটা ছিল মাউন্টেন পর্বত আর কার মধ্যে? র্যাবিটের মধ্যে, খরগোশের মধ্যে, ইঁদুরের মধ্যে, বিড়ালের মধ্যে, না কাঠবিড়ালের মধ্যে? ঝগড়াটা বেঁধেছিল পর্বত আর কাঠবিড়ালের মধ্যে। বান হ্যাজ নো ডাউট দ্যাট
দ্য মাউন্টেন ইজ। কাঠবিড়ালির সন্দেহ ছিল না যে পর্বতটা ছিল কেমন, ছোট, বড়, মহান না দয়ালু। পর্বতটা ছিল বিগ। নেক্সট কোশ্চেন, আনলাইক এ মাউন্টেন এ স্কুইরেল ক্যান ক্র্যাক এ। যেটা মাউন্টেন পারতো না সেটা কাঠবিড়ালি, তেমন কাঠবিড়ালি কি ভাঙতে পারতো? একটা বাদাম, একটা জোক, জোক মানে ওই মজার কথা, পাথর না একটা তালা। কাঠবিড়ালি ভাঙতে পারতো একটা নাট, বাদাম। এবার 2 নম্বরের প্রশ্নের আনসারগুলো দেখো। 2 নম্বরে ট্রু ফলস লিখতে হবে আর তার সাপোর্টিং স্টেটমেন্টও দিতে হবে। দেখো, দ্য মাউন্টেন কল্ড দ্য স্কুইরেল লিটিল পান। পর্বত কি কাঠবিড়ালিকে ছোট কাঠবিড়ালি বলেছিল? না। তোমরা কবিতার প্রথম প্যারাগ্রাফের পেয়ে যাবে যে দ্য ফার্মার কল্ড দ্য লেটার লিটিল প্রিক। তাই এই সেন্টেন্স, এই প্রশ্নটা ফলস হবে। এবার সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে তোমরা কি লিখবে? অনেকে আছে নিজের মতন করে সেন্টেন্স বানিয়ে লিখে দেয়, কিন্তু এটা যে ভুল হচ্ছে এর সঠিক প্রমাণ পাওয়া যাবে বইয়ের লাইন থেকে। সেই জন্য সাপোর্টিং ট্রু ফলসের সাপোর্টিং স্টেটমেন্টে সবসময় বইয়ের লাইনটাই তুলে দিতে হয়, সেটা যাই থাকুক না কেন। এবার সাপোর্টিং স্টেটমেন্ট কীভাবে খুঁজে পাবে বইয়ের লাইন থেকে? এই লাইনটাই তোমরা খুঁজবে কোথায় আছে। যে লাইনে এই কথাগুলো লেখা থাকবে সেই লাইনটাই তুলে লিখে দেবে, 1 লাইন বা 2 লাইন। এবার এর সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে কোন লাইনটা লিখতে হবে আমি বইয়ে বলে দিচ্ছি। দেখো, প্রথম প্যারাগ্রাফের 3 নম্বর লাইনে আছে অ্যান্ড দ্য ফার্মার কল্ড দ্য লেটার লিটিল প্রিক। এই লাইনটা লিখে দিলেই হবে। and the farmer called the letter little pig। লিটল PRIG প্রিক। আশা করি তোমরা বুঝতে পারলে সাপোর্টিং স্টেটমেন্ট কি করে বের করতে হয়। এবার এই লাইনের মানেটা কি হচ্ছে? ফরমার মানে প্রাক্তন, পূর্ব। তাহলে প্রথম জন লেটার LATER, তাহলে প্রথম জন পরের জনকে বলেছিল। প্রথম জনকে মাউন্টেন আর পরের জন হচ্ছে কাঠবিড়ালি। এবার দ্বিতীয় প্রশ্নটা দেখো, দ্য স্কুইরেল ইজ স্প্রায়ার দ্যান দ্য মাউন্টেন। কাঠবিড়ালি পর্বতের থেকেও বেশি চটপটে ছিল। এবার এই লাইনটা কি ঠিক? এই লাইনটা ঠিক, তাই এটা
টি হবে। এবার এর সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে কোন লাইনটা লিখবে, এই লাইনটাই খুঁজে বের করতে হবে। এটা হচ্ছে এখানে, ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, অ্যান্ড নট হাফ সো স্প্রাই। এই তিনটে লাইনে লিখে দিতে হবে। ছোট ছোট করে লিখি, ইফ I am not so large as you, you are not so small as I, comma, you are not so small as I, comma, and are and not half so spry, and not half so spry, full stop. এখানকার ইউটা বড় হাতের আছে। আচ্ছা, এবার তৃতীয় প্রশ্নটা দেখো, দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক, পর্বত তার পিঠে বন বহন করতে পারে। এটা ঠিক কথা না ভুল কথা? এটা ঠিক কথা, তাই টি হবে। এবার এর সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে লাস্টের দুটো লাইন লিখে দিতে হবে। ইফ আই cannot carry forests on my back, comma, neither can you crack a nut. আশা করি এই প্রশ্নগুলো ভালোভাবে সলভ করা গেল। এবার 3 নম্বরের প্রশ্নের আনসারগুলো লক্ষ্য করো। প্রথম প্রশ্নটা আছে, হু হ্যাড এ কোয়ারেল উইথ দ্য স্কুইরেল, কাঠবিড়ালির সঙ্গে কার ঝগড়া বেঁধেছিল? এর আনসার হবে দ্য মাউন্টেন had a quarrel with the squirrel. Next question দেখো, what is not a disgrace to the squirrel, কাঠবিড়ালির কাছে কি লজ্জার বিষয় না? এর আনসার হবে to occupy.
his place is not a disgrace to the squirrel কাঠবিড়ালি তার নিজের জায়গা দখল করবে এটা তার কাছে লজ্জার বিষয় না। তাহলে বইয়ের ওই লাইনে যেখানে ইট ইজ নট ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস এই লাইনটা আছে, ওই লাইনের মানেতে কে জায়গা দখল করবে? কাঠবিড়ালি দখল করবে, আর তার কাছে সেটা লজ্জার বিষয় হবে না। ওইখানে অনেকে কনফিউজ হয়ে যায় যে ওখানে পর্বত জায়গা দখল করবে এটা বোঝাবে, কিন্তু ওখানে পর্বত দখল করে না, কাঠবিড়ালি দখল করে। নেক্সট কোয়েশ্চেন দেখো, হোয়াট ইজ ইট দ্যাট দ্য স্কুইরেল ডাজন্ট ডিনাই? কাঠবিড়ালি অস্বীকার করে না কোন ব্যাপারটা? The mountain makes a very pretty squirrel track. Very pretty squirrel track. The mountain makes a very pretty squirrel track is that but is it is acha that the squirrel is that the squirrel doesn't deny. মানে পর্বত যে কাঠবিড়ালিদের জন্য সুন্দর সুন্দর পথ বানিয়ে দেয়, কাঠবিড়ালি সেটাকে অস্বীকার করবে না। এবার চারের প্রশ্নগুলো দেখো। প্রথম প্রশ্নে বলা আছে রবি মেট হিজ ফ্রেন্ডস ইন দ্য পার্ক। রবি পার্কে তার বন্ধুদের সঙ্গে দেখা করলো। এখানে যে মেটের তলায় আন্ডারলাইন করা আছে এর ফ্রেজাল ভার্ব এর লিস্ট থেকে নিয়ে আনসার লিখতে হবে। তাহলে আনসারটা লিখে ফেলি। রবি মেটের ফ্রেজাল ভার্ব হবে কেম অ্যাক্রস। কেম অ্যাক্রস এর মানে হয় সাক্ষাৎ করা। মিটের সেকেন্ড ফর্ম হয়, সেজন্য কামের সেকেন্ড ফর্ম লিখব।
কেম অ্যাক্রস হিজ ফ্রেন্ডস ইন দ্য পার্ক। নেক্সট কোশ্চেন দেখো, তনুশ্রী ক্যানট টলারেট ক্রুয়েল বিহেভিয়ার টু অ্যানিমালস। তনুশ্রী প্রাণীদের প্রতি কঠোর ব্যবহার মানে মারা এরকম ব্যবহার পছন্দ করে না। টলারেট মানে সহ্য করা, আর সহ্য করার ফ্রেজাল ভার্ব হয় পুট আপ উইথ। তাহলে এটাকে রিপ্লেস করে ফ্রেজাল ভার্ব লিখে আনসারটা লিখে দিই। তনুশ্রী cannot put up with, এখানে ভার্বের ফার্স্ট ফর্ম আছে তাই পুটের তিনটে ফর্মে পুট হয়, তাই এটাকে ভার্বের পুটকে ভার্বের ফার্স্ট ফর্ম হিসেবে ধরতে হবে। পুট আপ উইথ ক্রুয়েল বিহেভিয়ার। টু অ্যানিমালস। নেক্সট কোশ্চেন দেখো, হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড। তার প্রপোজালকে বাতিল করে দেওয়া হলো। এখানে বাতিল করার ফ্রেজাল ভার্ব হয় টার্ন ডাউন। রিজেক্টেড ভার্বের সেকেন্ড ফর্ম আছে, তাই এই ফ্রেজাল ভার্বের সেকেন্ড ফর্ম লিখতে হবে। হিজ প্রপোজাল was turned down. আশা করি ফ্রেজাল ভার্বের আনসারগুলো কিভাবে লিখতে হয় তোমরা বুঝতে পেরেছো। এবার পাঁচের এক্সারসাইজেস গুলো দেখো, এতে ভয়েস চেঞ্জ করতে বলা আছে। প্রথম ভয়েস চেঞ্জটা দেখো, লক দ্য ডোর, এর আনসার হবে লেট দ্য ডোর বি লকড। এটা লক দ্য ডোর একটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়। ইম্পারেটিভ সেন্টেন্স মানে এমন সেন্টেন্স যার মধ্যে আদেশ করা অথবা অনুরোধ করা বোঝায়। এখানে আদেশ করা বোঝাচ্ছে, লক দ্য ডোর, লক দ্য ডোর, দরজাটা বন্ধ করে দাও। এতে আদেশ বোঝাচ্ছে, তাই এই আদেশের সেন্টেন্সগুলোকে ভয়েস চেঞ্জ করতে হলে শুরুতে লেট বসাতে হয়, তারপরে অবজেক্ট বসাতে হয়, তারপরে বি দিতে হয়, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসাতে হয়। তাহলে এটা হয়ে যাচ্ছে অবজেক্ট। লেট দ্য ডোর বি লকড। নেক্সট প্রশ্ন দেখো, অসীম নোজ দ্য সলিউশন টু দিস প্রবলেম।
অসীম এই সমস্যার সমাধান জানে। তোমরা জানো ভয়েস চেঞ্জে আলাদা আলাদা সেন্টেন্সের আলাদা আলাদা ভয়েস চেঞ্জের রুল আছে। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এর ভয়েস চেঞ্জ করতে হলে সাবজেক্টকে অবজেক্টে নিয়ে যেতে হবে, অবজেক্টকে সাবজেক্টে নিয়ে আসতে হবে। এখানে অবজেক্ট হচ্ছে পুরোটা, আর মাঝখানে ভার্বের ফর্ম বসবে, এটা হচ্ছে ভার্ব। দেখো এর আনসার হবে এইভাবে, দ্য সলিউশন টু দিস প্রবলেম is known to Osim. আচ্ছা তোমরা জানো ভয়েস চেঞ্জে প্রশ্নটা হয় অ্যাক্টিভ ভয়েসে, আর আনসারটা থাকে প্যাসিভ ভয়েসে। আর প্যাসিভ ভয়েস বানাতে গেলে লাস্টে বাই দিতে হয়। কিন্তু এমন এমন কিছু ভার্ব আছে যেগুলোর পরে বাই বসে না, সেইগুলোর পরে টুও বসতে পারে, উইথও বসতে পারে। তাই নো হচ্ছে এমন ভার্ব যার পরে বাই বসে না, সর্বদা টু বসে, এটা মনে রাখবে। তাহলে আনসার হলো দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ নোন টু অসীম। আই হ্যাড রিটেন এ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম। এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স। এর আনসার হবে এই ওপরের নিয়মে, এ লেটার had been written by me. যারা ভয়েস চেঞ্জ প্রথম থেকে শিখতে চাও তারা এই চ্যানেলের প্লেলিস্টে যাবে, সেখানে দেখবে ভয়েস চেঞ্জের একটা প্লেলিস্ট বানানো আছে। সেখান থেকে ভয়েস চেঞ্জের যে কটা ভিডিও আছে সব ভিডিও দেখে নেবে, দেখে নোটস বানাবে। নোটস বানিয়ে সেগুলোকে, সেই নিয়মগুলোকে লিখে লিখে মুখস্থ করবে। তারপরে দেখবে ওই রুলগুলো তোমাদের মাথায় বসে যাবে। তারপরে তোমরা বই থেকে প্রশ্ন সলভ করতে থাকবে। আশা করি আজকের ভিডিও এবার তোমাদের 6 আর 7 দুটো রাইটিং আছে। প্রথম রাইটিংটা দেখো, রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড উইদিন 100 ওয়ার্ডস অ্যাডভাইজিং হিম টু ভিজিট দ্য পাবলিক লাইব্রেরি ইন হিজ লোকালিটি অ্যাজ ফ্রিকুয়েন্টলি অ্যাজ পসিবল। মানে এতে একটা চিঠি লিখতে হবে, যার মধ্যে একজন তার ফ্রেন্ডকে লিখবে আর তাকে পরামর্শ দেবে যে তাদের বাড়ির কাছাকাছি যদি কোনো পাবলিক লাইব্রেরি থাকে তাতে ঘন ঘন ভিজিট করা। আর 100 ওয়ার্ডের মধ্যে এই রাইটিংটা বা লেটারটা লিখতে হবে। দেখো দু রকমের লেটার হয়, একটা অফিসিয়াল লেটার, একটা পার্সোনাল লেটার। পার্সোনাল লেটার লিখতে হলে, বিশেষ করে বন্ধুদেরকে চিঠি লিখতে হলে, এখানে ওপরে ডান দিকে তোমার সংক্ষেপে অ্যাড্রেস লিখতে হবে।
কৃষ্ণনগর। আর ডেট দিতে হবে, আজকে 18/3/2026। এবার চিঠির মেন বডিটা লিখবো। মাই ডিয়ার সৌরভ, I hope you and your family members are doing well. I am writing this letter for advising you to visit your nearest public library as frequently as possible. তো যেহেতু you are a ready student, it will be good for your study. এবার এইখানে বন্ধুর অ্যাড্রেসটা লিখতে হবে। স্ট্যাম্প লিখলাম, বন্ধুর নাম লিখতে হবে সৌরভ ঘোষাল। ভিলেজ আরামবাগ, কলকাতা। পিন নম্বর দিয়ে দিই একটা 741212। পিন নম্বরটা সঠিক না, আমি ডেমোর জন্য লিখলাম। আর এখানে লিখতে হবে your best friend
রাজু। তাহলে 6-এর লেটার রাইটিং কমপ্লিট হলো। এবার নেক্সট রাইটিং দেখো। রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন দ্য বেনিফিটস অফ আর্লি মর্নিং এক্সারসাইজেস ইউজিং দ্য ফলোইং হিন্টস। সকালে উঠে এক্সারসাইজ করার উপকারিতা নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে 100টা ওয়ার্ডে। নিচে 3টে পয়েন্টও দেওয়া আছে। দেখো, প্যারাগ্রাফ লিখতে হলে ওপরে কি নিয়ে প্যারাগ্রাফ লিখছি সেটা হেডিং করে লিখতে হবে। বেনিফিটস অফ আর্লি মর্নিং এক্সারসাইজেস। দেখো, one can have a happy life. One can have a happy life by using morning exercises daily. If we would wake up early morning and get exercises comma we can make our daily we can make our health we can make our health better than earlier.
when the slanting rays fall. Slanting rays of the sun fall on the earth and on our bodies. We can feel a vitamin rays. अच्छा we can get लिख दी ठीक तो ठीक अच्छा ना we can get a vitamin rays in ourselves. We can also get fresh air and you can get fresh air and get our mind more faster. So it is always better that we get up early morning and exercise our body. তাহলে এই পুরোটা হলো সকালে উঠে এক্সারসাইজ করার ব্যাপারে।
আরও লেখা যেত, এক্সারসাইজের ব্যাপারে তো অল্পই লিখলাম। এখানে লেখা হলো সকালে উঠে যে ফ্রেশ এয়ার পাই, সূর্যের যে তির্যক প্রথম রশ্মি পায় আমাদের বডিতে, সেগুলো থেকে অনেকটা আমরা লাভ পাই, সেই ব্যাপারে লিখলাম। তারপরে আবার যদি এক্সারসাইজ করি এর থেকেও বেশি বডিটা ফ্রেশ হয়ে যায়, তাজা হয়ে যায়, মাইন্ড ফাস্ট হয়, এগুলো লেখা বাকি থেকে গেল। তোমরা এখন এইটুকু লিখে রাখবে, এতেই 10 নম্বর পাওয়া যাবে। যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, আর এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাকি গ্রামারের রিলেটেড, ইংলিশ টেক্সট বুকের রিলেটেড ভিডিও যখনই আপলোড করি তোমরা নিজেদের মোবাইল থেকে দেখে ওই কনসেপ্টটা শিখে নিতে পারো। আর এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবে। I will see you in the next video. Till then, bye. আশা করি ক্লাস 10-এর এই লেসন 2 চ্যাপ্টারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। যদি এই ভিডিওটা ভালো লাগে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর এই ভিডিওটাকে একটা লাইক করে দেবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, বাই।